মামলাটা করে আচ্ছা 33 আচ্ছা এই পর্যন্ত মনে হয় কথা বলছিলাম, যতদূর আমার মনে আছে 23 না এটা কথা বলছিলাম। আচ্ছা মানে আমরা মেথড কিভাবে কল করব এবং একটা সিঙ্গেল মেথড যেগুলো যেখানে সিঙ্গেল প্যারামিটার ছিল, আমরা তো মানে একটু আমি রিক্যাপ করি যে যেমন হচ্ছে দেখো যে কলিং এ মেথড, মেথডটা যখন আমরা কল করব যে এস টাইম মেথড ইজ এ মেথড ইজ কল্ড দি ভ্যালুস অফ অ্যাকচুয়াল আর্গুমেন্টস ইন দা ইনভোকেশন আর অ্যাসাইন টু দা ফর্মাল আর্গুমেন্টস। যেমন আমি দুইটা জিনিস বুঝাচ্ছিলাম যে কোন একটা মেথডের যে নামটা থাকবে তার ভিতরে তোমার কিছু আছে ভেরিয়েবল দিয়ে থাকবে যেগুলোকে হচ্ছে তোমার অ্যাকচুয়াল আর্গুমেন্ট বলতেছি, আর আরেকটাকে বলতেছি হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট। কথা বুঝছো? তো এখন এই দুই ভাবে সাধারণত হচ্ছে মেথডের প্যারামিটার গুলো পাস করে আর কি। আমরা যে ভেরিয়েবল বা আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি অথবা ডাইরেক্টলি ভ্যালু পাস করতে পারি কোন একটা মেথডের মাধ্যমে। যেমন এখানে ইন্টিজার নাম ইকুয়াল টু মিন একটা মেথড, সেই মেথডের এখানে ভ্যালু পাস করা আছে 2 এবং 3। সেটাকে যখন আমি বা ধরো মানে অন্য কোথাও থেকে ধরো মেথডটাকে আমি নাম মিনিমাম মেথডটাকে আমি যখন কল করতেছি তখন ডাইরেক্টলি যদি আমি 2 আর 3 দিয়ে কল করি, মানে সরি তার প্যারামিটার যদি 2 3 থাকে, তাহলে এইখানে এসে আমি ডাইরেক্ট ভ্যালু দিয়ে কল করতেছি। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার ফর্মাল আর্গুমেন্ট, সরি এটা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট, ভ্যালুস অফ দা অ্যাকচুয়াল আর্গুমেন্ট সেটা 2 3, আর ফর্মাল আর্গুমেন্ট হচ্ছে এখানে নাম্বার 1 নাম্বার 2। দ্যাট মিনস যখন আমি মিনিমামকে কল করতেছি এই মেথডটাকে কল করে যখন তার ওই মেথড যেখানে আছে সেখানে সেই মেথড যখন সলভ করতে যাবে সব মেথডের ভিতরে যাবে তখন আসলে নাম্বার 1 এবং নাম্বার 2 ভেরিয়েবলের ভ্যালুটা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস ডাইরেক্টলি নাম্বার 1 এর মান হচ্ছে 2, নাম্বার 2 এর মান হচ্ছে 3 আসবে। তখন সে এই দুটো ভেরিয়েবল নিয়ে এখানে ক্যালকুলেশন করে ফাইনাল ভ্যালুটাকে সে রিটার্ন করবে। ঠিক আছে, ইন্টিজার মিন ভ্যালুটা রিটার্ন করবে। মিন ভ্যালুটা মানে কি, এইখানে আলটিমেটলি এই টোটাল মিনিমাম 2 3 এর ভ্যালু হবে হচ্ছে এখানকার দ্যাট মিনস হচ্ছে মিনিমাম মেথডটা যে ভ্যালুটা রিটার্ন করছে সেটাই হচ্ছে নাম ইকুয়াল টু সেই ভ্যালুটা হবে। আলটিমেটলি এটাই ছিল মেথডের মেন ইস্যু আর কি। তো এইখানে দেখো যে একটা একটা মেথড করছে যে সেখানে হচ্ছে যে তোমার ম্যাক্সিমাম ফাইন্ডার। তো এইখানে দেখো যে তিনটা নাম্বার আমি যদি কিবোর্ড থেকে ইনপুট নিই এবং আমি যদি ম্যাক্সিমাম সেই তিনটা নাম্বার থেকে ম্যাক্সিমামটাকে আমি ধরো ফাইন্ড করতে চাচ্ছি এবং সেটা হচ্ছে ম্যাক্সিমাম একটা মেথড ইউজার ডিফাইন্ড মেথড আমি ক্রিয়েট করছি। সেটা আমি আগেই যেমন এইখানে হচ্ছে মেথডটা ক্রিয়েট করা আছে, যেমন পাবলিক স্ট্যাটিক ডবল ম্যাক্সিমাম একটা মেথড ক্রিয়েট করা আছে, এখানে তার প্যারামিটার হচ্ছে ডবল এক্স ডবল ওয়াই ডবল জে। ঠিক আছে, আর এখানে কিভাবে করব এই ম্যাক্সিমামটা কিভাবে করব সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং লজিক। ঠিক আছে, সেটা আমি যে তুমি যেভাবেই সলভ করতে পারো, এখানে হয়তো একভাবে সলভ করছে তুমি এটা ম্যাক্সিমাম ভ্যালু অন্যভাবে সলভ করতে পারো। যে প্রোগ্রামটা যখন এক্সিকিউট হবে দ্যাট মিনস পাবলিক ক্লাস ম্যাক্সিমাম ফাইন্ডার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থেকে শুরু করবে। এটা যখন প্রোগ্রাম তোমার কম্পাইল করবে বা তখন প্রথমে কি করবে, সেই ইনপুট হিসেবে ধরো তিনটা মানে স্ক্যানার ইনপুট, এখানে তো আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে নাম্বার 1 ইকুয়াল টু তোমার ইনপুট ডট নেক্সট ডবল মেথডের মাধ্যম দিয়ে কিন্তু আমি হচ্ছে নাম্বার 1 এর ভ্যালুটাকে হচ্ছে ইনপুট নিলাম। ঠিক আছে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার নেওয়ার পরে আমি যখন রেজাল্টটা বের করব সেই ক্ষেত্রে আমি মেথডটাকে ডাইরেক্টলি কল করে দিলাম যে ম্যাক্সিমাম নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3। তাহলে এই ক্ষেত্রে আমার নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 আমি যখন কিবোর্ড থেকে ইনপুট নিছি তাহলে নাম্বার 1 এর জায়গায় বেসিক্যালি ওই ভ্যালুগুলো হচ্ছে পাস হবে। পাস হওয়ার পরে সে যখন এই মেথডটাকে কল করবে, কল করে এখানে কিন্তু আমার কার্সর থাকবে কারণ এখানে এই পর্যন্ত আমার এক্সিকিউট হয়েছে, মানে এইখানে কার্সর এক্সিকিউট হয়ে এ তখন মেথডটাকে কল করে পরের দিকে যা মেথড যেখানে আছে সেখানে চলে যাবে। সেখান থেকে তাহলে ডবল এক্স ডবল ওয়াই ডবল জেড, তার মানে কি ডবল এক্স এর পরিবর্তে রিপ্লেস হবে নাম্বার 1 নাম্বার 2 এবং নাম্বার 3। ঠিক আছে, তখন সেক্ষেত্রে সে যে তিনটা আমরা কিবোর্ড থেকে নাম্বার দিছি সেই নাম্বার তিনটা এখান থেকে পাস হবে। এখন এক্স ওয়াই জেড এর ভ্যালু ওই তিনটা নাম্বার হয়ে গেছে। সেই এক্স ওয়াই ভ্যালুকে আমি আমার লজিক দিয়ে আমি দেখলাম যে এক্স ওয়াই জেড এর ভিতরে কোনটা বড়, সেই ভ্যালুটাকে আমি হচ্ছে রিটার্ন করলাম, রিটার্ন ম্যাক্সিমাম ভ্যালু, সেটাই ম্যাক্সিমাম ভ্যালু। দ্যাট মিনস আলটিমেটলি তখন সে এখানে আবার ব্যাক করে মানে কার্সর এখানে ব্যাক করে সেখান থেকে রেজাল্ট ইকুয়াল টু ম্যাক্সিমাম সেই ভ্যালুটা পাবে। তাহলে রেজাল্টের ভ্যালু যেটা পাইছে সেটাই কি করবে পরবর্তীতে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট সেটাই ম্যাক্সিমাম রেজাল্টটাকে প্রিন্ট করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে
তোমার মেথড কল করে কিভাবে আমরা হচ্ছে আর্গুমেন্ট মানে এখানে তোমার হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট ছিল, এখানে সবই হচ্ছে ফর্মাল আর্গুমেন্টস, মানে অ্যাকচুয়াল আর্গুমেন্টস না, কিন্তু এখানে ফর্মাল আর্গুমেন্টস, বাট আলটিমেটলি এখানে যখন কল করতেছে তখন সে কিন্তু ভ্যালু গুলো পাস হচ্ছে। দ্যাট মিনস এই মেথড যখন এখানে আসতেছে এক্স ওয়াই জেড, আলটিমেটলি এখানে কিন্তু তিনটা ভেরিয়েবল এক্স ওয়াই জেড, আবার এখানে তিনটা ভেরিয়েবল হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ঠিক আছে, যেহেতু এই তিনটা ভ্যালু আমি অলরেডি মানে এখানে কিন্তু ডাইরেক্টলি মানে সরি অ্যাকচুয়াল আর্গুমেন্টসই আসছে, কারণ আসলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তিনটা তো ভ্যালু, সে মানে সরি ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভ্যালু আমি কিবোর্ড থেকে নিয়ে নিচ্ছি, তার মানে এখানে আমার তিনটা ভ্যালু আছে। কিন্তু যখন আমি মেথডটাকে কল করতেছি এটা আবার পরবর্তীতে চলে যাবে এখানে যে ভেরিয়েবল গুলো আছে তার এক্স এর ভ্যালু ধরো নাম্বার 1, ওয়াই এর ভ্যালু নাম্বার 2 আর জেড এর ভ্যালু নাম্বার 3 আসবে, আর তারপরে আমি ক্যালকুলেশন করে আমি ব্যাক করব। এটাই মূলত হচ্ছে একটা মানে মেথডকে কল করে। এটা সুবিধাটা হচ্ছে যে আমি যদি মানে যে নাম্বার যতই চেঞ্জ করি, আমি জাস্ট মেথডটাকে কল করলেই এখানে কিন্তু আমাকে ভ্যালু ম্যাক্সিমামটা বের করে দিচ্ছে, আমাকে কিন্তু আবার টোটাল মানে কোডটাকে চেঞ্জ করতে হচ্ছে না। ঠিক আছে, মেথড মানে এই কারণে হচ্ছে রিইউজ, মেথডটা এই জন্যই করা হয় যে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেন বৈশিষ্ট্যই ছিল যাতে আমি আমার কোন একটা মেথড অথবা ক্লাস যাই থাকুক না কেন আমি রিইউজ করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা প্রপার্টি ছিল। তাহলে এটা হচ্ছে জাস্ট একটা তোমার হচ্ছে দেখালো যে কিভাবে আমি হচ্ছে প্রোগ্রাম ডিক্লেয়ার্ড মেথড ম্যাক্সিমাম উইথ 3 ডবল প্যারামিটারস, এটা একটা ইস্যু। এবং এখানে দেখো যে তিনটা ভ্যালু যদি আমি ডবল টাইপের ভ্যালু দিই তাহলে আমি সেখান থেকে ম্যাক্সিমাম বের করে নিতে পারলাম। সিমিলারলি দুইটা প্রবলেম আছে, এগুলো তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। একটা হচ্ছে বুলিয়ান মেথড, যেটার মাধ্যম দিয়ে কি করবে, রাইট এ ভ্যালু রিটার্নিং মেথড ইজ ভয়েল, দ্যাট মিনস আমি কিবোর্ড থেকে যে ক্যারেক্টারই আমি প্রেস করি সেটা ভয়েল কিনা সেটা চেক করে দিবে। যদি সে ভয়েল পায় তাহলে সেই ভয়েলটাকে প্রিন্ট দেবে, আদারওয়াইজ বলবে যে ফলস, দ্যাট মিনস এটা হচ্ছে মানে তোমার না কি বলে ভয়েল ক্যারেক্টারটা না, এটা একটা প্রোগ্রাম এবং সেটা একটা মেথড কল করতে হবে ইজ ভয়েল একটা মেথডের মাধ্যম দিয়ে। আবার আরেকটা আছে তোমার হচ্ছে রাইট এ মেথড দ্যাট প্রিন্টস দ্য মাল্টিপ্লিকেশন টেবিল অফ এ গিভেন নাম্বার, এরকম মাল্টিপ্লিকেশন একটা টেবিল তৈরি করে, যেটা আমরা হচ্ছে ছোটবেলায় যেটা ধারাপাত পড়ছিলাম সেরকম হচ্ছে মানে 0, 1, 2, 3, 4, 5 এরকম একটা হচ্ছে চার্ট তৈরি করবে। এই দুটাই হচ্ছে তোমাদের হচ্ছে মানে হোমওয়ার্ক থাকবে, এটা আমি হচ্ছে কি এই গুগল ক্লাসরুমে দিয়ে দিব আর কি। ঠিক আছে, এবং এখানে দুইটা মেথড কল করতে হবে, একটা তোমার হচ্ছে ইজ ভয়েল মেথড আর একটা হচ্ছে তুমি প্রিন্ট মাল্টিপ্লিকেশন মেথড, যেটাই তুমি বলো না কেন। আমি কিবোর্ড থেকে যদি 1 প্রেস করি তাহলে 1, কিবোর্ড থেকে যদি 0 প্রেস, কিবোর্ড থেকে যখন 0 দিব বা 1 থেকে তোমার হচ্ছে 5 পর্যন্ত আমি দিয়ে দিলে 5টা টেবিল আমার বের করে দিবে। এটা হচ্ছে তোমার মানে তোমার মেথড বের করে করতে হবে আর কি। এরপরে যে টার্মটা আছে সেটা হচ্ছে ডিক্লারিং মেথড উইথ মাল্টিপল প্যারামিটারস। ঠিক আছে, যে মাল্টিপল প্যারামিটার স্পেসিফাইড অ্যাজ এ কমা সেপারেটেডলি, যেটা অলরেডি আমরা করে আসছি। যেমন এখানে দেখো মাল্টিপল প্যারামিটারস কিন্তু আমরা মেথডের ভিতরে কল করছি, যেমন ডবল এক্স, ডবল ওয়াই, ডবল জেড। তো সেরকমই একটা ইস্যু হচ্ছে যে মাল্টিপল দেয়ার মাস্ট বি ওয়ান আর্গুমেন্ট ইন দ্য মেথড কল ফর এস প্যারামিটার সামটাইমস কল্ড ফর্মাল প্যারামিটার ইন দ্য মেথড ডিক্লারেশন, যেটাকে ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, ইন্টিজার জেড, এটাই তোমার হচ্ছে ফর্মাল প্যারামিটার বলে এদেরকে। এদেরকে সাধারণত সেপারেটেড বাই কমা, এটা তাদের হচ্ছে স্ট্রাকচার আর কি। আচ্ছা, এখানে একটা প্রবলেম করছে এই মাল্টিপল ডিক্লারিং মেথডস উইথ মাল্টিপল প্যারামিটারস এর, যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে আগের প্রোগ্রামটাই, সেটা হচ্ছে যে সেখানে যেমন প্রোগ্রাম ডিক্লায়ার্ড মেথড ম্যাক্সিমাম উইথ 3 ডবল প্যারামিটারস। ঠিক আছে, এটাই তো আমি এতক্ষণ ধরে তোমাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করলাম আর কি। এটা জাস্ট বুঝালাম যে মেথড, আর এখানে মাল্টিপল প্যারামিটার যদি হয় তাহলে মাল্টিপল প্যারামিটার জাস্ট ডবল এক্স, ডবল ওয়াই, ডবল জেড, যে তিনটা ভ্যালু থেকে আমরা কিভাবে হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড মেথডের মাধ্যম দিয়ে আমি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব। সিমিলারলি এই কাজটাই করা যায় আমাদের যে ধরো ম্যাথ যে তোমার প্যাকেজটা আছে, ম্যাথ ম্যাথ যে তোমার হচ্ছে প্যাকেজ আছে তার ভিতরে আবার ম্যাক্সিমাম, মিনিমাম এরকম তোমার হচ্ছে ক্লাস আছে, তাদেরকে কল করে আমি হচ্ছে করতে পারি, আমি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, সেটাও পরে হচ্ছে আমি একটু দেখাবো আর কি। যেমন সেটা এখানে এখানে কথা বলতেছি, যেমন মেথড আমি কি করতে পারি যে ইমপ্লিমেন্টিং মেথড ম্যাক্সিমাম বাই রিইউজিং মেথড, দ্যাট মিনস ম্যাথ ডট ম্যাক্স, আলটিমেটলি কি হবে, ক্লাসটা হচ্ছে ম্যাথ আর মেথডটা হচ্ছে ম্যাক্স। যেমন আমাদের যে তিনটা ভ্যালু ছিল, এইখানে আমাদের তিনটা ভ্যালু ছিল,
এইখানে ডাইরেক্টলি ম্যাক্সিমাম, ধরো এখানে ভিতরে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন না করে আমি যদি আমার মেথডটাকে এভাবে ডিক্লেয়ার করতে পারতাম, যেমন ম্যাথ ডট ম্যাক্স এক্স কলাম ম্যাথ ডট ম্যাক্স ওয়াই জেড, তার মানে এই কাজটা কি করবে, রিটার্ন করবে, একবারে রিটার্ন করে দিবে। মানে আমি ভিতরের ওই লজিক গুলো আর খাটাবো না, আমি জাস্ট জাভার যে প্যাকেজ বিল্ট ইন ক্লাস আছে, ক্লাস এবং মেথড আছে, তার মাধ্যম দিয়ে এই তিনটা ভ্যালু থেকে এক্স ওয়াই জেড থেকে আমি ডাইরেক্টলি, যেমন এইখানে আমার এই যে মেথড কল করা লাগতো না, আমি এখান থেকে নাম্বার 1 নাম্বার 2 এই যে ডবল রেজাল্ট ইকুয়াল টু পাইছি না, এখানে রেজাল্ট ইকুয়াল টু ডাইরেক্টলি তুমি যদি এটা কল করতা, যেমন রেজাল্ট ইকুয়াল টু তোমার হচ্ছে ম্যাথ ডট ম্যাক্স এক্স কমা এক্স না তো নাম্বার 1 কমা ম্যাথ ডট ম্যাক্স নাম্বার 2 কমা নাম্বার 3, তাহলে তোমার একবারেই হচ্ছে ভ্যালু বের করে দিবে। মানে আমার কথাটাকে বুঝছো কিনা? কারণ কি প্যারেনথেসিস অনুযায়ী সে আগে কি করবে, এক্স ওয়াই আর জেড এর ম্যাক্সিমাম বের করবে। তো ওয়াই আর জেড এর যদি ম্যাক্সিমাম যদি আমি সাপোজ ধরলাম ওয়াই, তাহলে কি হবে, এক্স কমা হচ্ছে ওয়াই সেটা বের করে দিবে, করার পরে সে কি করবে, ম্যাথ ডট ম্যাক্স এক্স আর ওয়াই এর ভিতরে যে ম্যাক্সিমাম তাকে বের করে দিবে। তাহলে আলটিমেটলি এই ধরনের জাভার যে স্পেশাল ফিচার আছে, দ্যাট মিন্স রিইউজিং মেথড আছে, সেটার মাধ্যম দিয়ে আমি আমার কাজগুলো করতে পারি। এই কারণে জাভাকে এত তোমার মানে স্ট্রং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে আর কি। এই কথাগুলো বুঝতে পারছো কিনা দেখো তো, মানে আমি যা বলতে চাচ্ছি সেগুলো বোঝা গেছে কিনা দেখো, কারো কোনো ইস্যু থাকলে কথা বলো। হ্যালো, মানে আমার কথা বুঝতে পারতেছো? স্যার আমরা 4টা ভেরিয়েবলের জন্য তো এটা ইউজ করতে পারবো না, এই মেথডটা। এটা না, 4টা ভেরিয়েবল এটা ব্যবহার করতে পারবা। তখন তুমি প্রথমে কি রাখবা, এক্স কমা হচ্ছে ওয়াই, এখানে তুমি ওয়াই দিয়ে দিবা, ঠিক আছে। আর এখানে ধরো ধরো এক্স ওয়াই জেড আর একটা কি দিব, ডব্লিউ, সাপোজ ডব্লিউ দিলাম, তাহলে ডব্লিউ জেড জন্য বের করবে, তারপরে ব্র্যাকেটে আবার হচ্ছে আরেকটা লিখতে হবে আর কি, মানে এখানে আরেকটা ম্যাথ ম্যাক্স, এখানে আরেকটা লিখতে হবে। জি স্যার। কথা বুঝছো? মানে আলটিমেটলি জাস্ট ব্র্যাকেট দিয়ে আরেকটা লিখতে হবে। 4টা হলেও তুমি বের করতে পারবা, বাট ওইভাবে তোমাকে বের করে আসতে হবে। প্রথমে 2টার বের করবা, ওই 2টা থেকে পরের 2টা বের করবা, পরের 2টা থেকে তারপরের 2টা বের করবা। এটা একটু ট্রাই করে দেখো আর কি, মানে আমি যেটা বলতেছি লজিক্যালি বলতেছি, বাট এটা একটু ট্রাই করে দেখো আর কি, ঠিক আছে। মানে এইটা আগে সলভ করবা, মানে মেথড যেটা যেভাবে আমরা ডিক্লেয়ার করলাম, করার পরে তারপরে তুমি এই শর্টকাট টেকনিক ইউজ করবা, ঠিক আছে। মানে বিল্ট ইন মেথড ব্যবহার করে আমি কিভাবে করতে পারি। আমার কথা বুঝতে পারছো? দেখে আমি প্রবলেম সাজায় দিব না আর কি। আচ্ছা, এটা একটা ইস্যু গেল। এরপরে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে কনক্যাটেনেশন। তোমরা কনক্যাটেনেশন টার্মটা শুনছো কিনা আমি জানি না। স্ট্রিং নিয়ে যদি সি তে কাজ করে থাকো, তোমরা কনক্যাটেনেট করছো? কনক্যাটেনেট কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, কনক্যাটেনেট বেসিক্যালি কি, দুইটা স্ট্রিং কে জোড়া জুড়ে লাগা, দেয়। দুইটা স্ট্রিং কে যোগ করা। ঠিক আছে। যোগ করা। নরমালি আমরা ইন্টিজারে যেমন প্লাস অপারেটর ব্যবহার করি, সিমিলারলি যেমন এ 1 প্লাস 2 ইকুয়াল টু আমরা 3 পাই। সিমিলারলি যদি স্ট্রিং হয় দুইটা, যেমন একটা স্ট্রিং তোমার সিএসসি আর একটা স্ট্রিং তোমার হচ্ছে পিএসটিউ, ঠিক আছে, অথবা তুমি কম্পিউটার সায়েন্স, দুইটা আলাদা আলাদা স্ট্রিং, সেটাকে যদি আমি একসাথে জোড়া লাগাইতে পারি, তাহলে হচ্ছে জাস্ট দুইটাকে স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করে মাঝে শুধু তুমি প্লাস অপারেটর ব্যবহার করলে তখন সে কি করবে, কনক্যাটেনেট করে ফেলবে। আমার কথা বুঝতে পারছো কিনা? ঠিক আছে। যেমন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এইভাবে যদি তুমি কনক্যাটেনেট করতে চাও, তাহলে সবগুলোকেই তোমার বা স্ট্রিং হিসেবে তুমি নিবা, নেওয়ার পরে সেটাকে তুমি হচ্ছে প্লাস অপারেটর ব্যবহার করে, অথবা তুমি টু স্ট্রিং মেথড কল করে, তুমি হচ্ছে অল অবজেক্টস হ্যাভ এ টু স্ট্রিং মেথড দ্যাট রিটার্নস এ স্ট্রিং রিপ্রেজেন্টিং দ্য অবজেক্ট। বেসিক্যালি হচ্ছে এরকমই, যে স্ট্রিং কনক্যাটেনেট করা, স্ট্রিং কে জোড়া লাগানো আর কি। এভাবে জোড়া লাগাইতে হবে, যে মানে তোমার যেটা ইনপুট থাকবে সেগুলো সবই হচ্ছে স্ট্রিং টাইপের থাকবে, মাঝে তুমি প্লাস অপারেটর ব্যবহার করে সেটাকে স্ট্রিংটা ই টাইপের করতে পারবা, দুইটা স্ট্রিং কে জোড়া লাগাইতে পারবা। যেটা তোমাদের অপারেটর ওভারলোডিং একটা চ্যাপ্টার পড়াইছে না স্যার? অপারেটর ওভারলোডিং কি পড়ছো না, নাকি পড়োনি? ইনহেরিটেন্সে পড়াটা দিকে। জি স্যার, মেথড ওভারলোডিংটা পড়েছি। হ্যাঁ, মেথড ওভারলোডিং যেটা, মানে কেন অপারেটর ওভারলোডিং পড়ায়নি স্যার? না স্যার, শুনছি প্রথম। কি বলো? কনস্ট্রাক্টর ওভারলোডেড, অপারেটর ওভারলোডিং নাম শুনোনি নাকি? স্যার শুনিনি, মনে পড়ে না। কিন্তু এখানে তো থাকার কথা। মেথড ওভারলোডিং, এইটা তো জানি স্যার।
operator overloading in Java. আচ্ছা ও আচ্ছা সরি, মানে জাভাতে হচ্ছে সাপোর্টেড না, মানে সি সি প্লাস প্লাস অপারেটর ওভারলোডিং, জাভা ডাজ নট সাপোর্টস অপারেটর ওভারলোডিং। আচ্ছা আমি ভুলে গেছিলাম এটা। ঠিক আছে, মানে এটা একটা এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সি তে তোমার হচ্ছে ছিল আর কি, অপারেটর ওভারলোডিং ছিল। ঠিক আছে, যে এখানে তুমি প্লাস অপারেটর যেমন হচ্ছে এই ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি সি প্লাস প্লাস কে পড়ো, সেখানে হচ্ছে অপারেটর ওভারলোডিং একটা টার্ম ছিল আর কি। দ্যাট মিনস অপারেটরকে তোমার হচ্ছে ওভারলোড করা, যেভাবে মেথড ওভারলোডিং তোমরা পড়ছো আর কি। ঠিক আছে, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড এর এটা হচ্ছে বৈশিষ্ট্য, কিন্তু এটা সি প্লাস প্লাসে আছে অপারেটর ওভারলোডিং। যেমন ইন্টিজার মেইন ডিসটেন্স, এখানে যে এরকম যদি তুমি ভ্যালু নিয়ে পরে অপারেটর উপর ডিপেন্ড করে প্লাস অপারেটর ওভারলোডিং আমি দুই জায়গায় কাজ করতে পারি আর কি, মানে একই প্লাস অপারেটর দিয়ে দুই ধরনের কাজ করতে পারি, সেরকম হচ্ছে কিছু ইস্যু ছিল আর কি। যাই হোক, জাভা তাহলে জাভাতে হচ্ছে অপারেটর ওভারলোডিং হিসেবে কোনো কিছু নাই, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিন্তু এটা একটা বৈশিষ্ট্য যে সেখানে অপারেটর ওভারলোডিং হিসেবে কাজ করে, সেটা তোমার সি প্লাস প্লাসে ছিল আর কি। আচ্ছা, এটা স্ট্রিং কনক্যাটেনেশন গেল। এরপরে আসো হচ্ছে এখানে কিছু ইস্যু আছে, এই টার্মস গুলো একটু পড়ো, এখানে কিছু মানে প্রোগ্রামিং এর কিছু হচ্ছে ইস্যু আছে। আচ্ছা, এখন সাধারণত আমরা অলরেডি হচ্ছে পড়ে আসছি যে আমরা মেথডটাকে কিভাবে কল করি। যে মেথডটা সাধারণত থ্রি ওয়েতে কল করা যায়। একটা হচ্ছে যে মেথডের নামকেই যদি আমি অন্য কোনো মেথডে যে কল করি মেথডের নাম দিয়ে, তাহলে মেথডটাকে কল করা যায়। দ্বিতীয়ত হচ্ছে ইউজিং এ ভেরিয়েবল দ্যাট কন্টেন্স এ রেফারেন্স টু অ্যান অবজেক্ট, যেমন হচ্ছে যে একটু আগে দেখলাম যে ম্যাথ ডট হচ্ছে ম্যাক্স, এটা তোমার হচ্ছে অপারেটর মানে মেথডকে কল করা ম্যাথ ডট ম্যাক্স। আবার যদি আমাদের স্ট্যাটিক হয় যে ইউজ দ্য ক্লাস নেম এন্ড ডট ডট টু কল এ স্ট্যাটিক মেথড অফ এ ক্লাস, যেমন এখানে আমরা দেখছিলাম হচ্ছে স্ট্যাটিক মেথড যদি আমরা দেখি, যেমন এখানে ডবল রেজাল্ট ইকুয়াল টু, এটা একটা মেথড, যেমন পাবলিক স্ট্যাটিক ভয়েড নেম, সেভাবে হচ্ছে আমি মেথডটাকে কল করতে পারি। আর একটা কল করলাম হচ্ছে যেটা তুমি দেখালাম হচ্ছে এখানে ম্যাথ ডট ম্যাক্স, এভাবে আমি কল করতে পারি। আর একটা নর্মাল মেথড যেটা প্রথমে হচ্ছে জাস্ট একটা মেথডে আছি, আমি অন্য মেথডকে ওর ভিতরে আমি কল করতেছি, শুধু ওর নাম দিয়েই কল করা যায়। এই তিনটা ওয়েতে বেসিক্যালি মেথড গুলোকে হচ্ছে কল করা যায় আর কি, যে নোটস অন ডিক্লাইনিং এন্ড ইউজিং মেথডস, এটা হচ্ছে একটা ইস্যু গেল। আর নন স্ট্যাটিক মেথডস আর টিপিক্যালি কল্ড ইনস্ট্যান্স মেথড, দ্যাট মিন্স সেগুলোকে তাৎক্ষণিক। আর একটা তো স্ট্যাটিক মেথড যে ক্যান কল আদার স্ট্যাটিক মেথডস অফ দ্য সিম্পল ডাইরেক্টলি এন্ড ম্যানিপুলেট করা যায়। এটা দুইটা ইস্যু গেল। এরপরে আসো আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা মেথড যখন ডিক্লেয়ার করি তখন আমি ভ্যালু যেটা পাই সেই ভ্যালুটা আসলে মানে কোন জায়গা থেকে ব্যাক পাই। মানে আমি যখন একটা মেথড ডিক্লেয়ার করে আমি চলে যাচ্ছি, সেই মেথডের লাস্টে যে যেমন when the program three ways to return control to the statement that calls a method, when the program flow resets the method ending the right bracket, মানে রাইট ব্র্যাকেট যেটা এন্ডিং, দ্যাট মিন্স আমরা যদি এটা একটু দেখি, যেমন এইখানে যে হচ্ছে এর রাইট এই ব্লকের লাস্টে যে আমরা মেথডের ভ্যালুটাকে হচ্ছে রিটার্ন পাই। ঠিক আছে, এটা একটা ইস্যু হতে পারে যে শেষে গেলে। আর একটা হচ্ছে যে তোমার when the following statement execute, শুধু রিটার্ন কোলন দিয়ে হচ্ছে আমি রিটার্ন স্টেটমেন্ট আসতে পারে, মেথডের এন্ডিং আসতে পারে। আবার when the method returns a result with statement like return expression, ঠিক আছে, যেমন রিটার্ন এখানে কোনো এক্সপ্রেশন থাকতে পারে, অথবা রিটার্ন জাস্ট রিটার্ন বললো যে রিটার্ন একটা ভ্যালু। যেমন রিটার্ন আমরা দেখলাম যে আগেরটাই দেখলাম যে এখানে যেমন দিছে হচ্ছে রিটার্ন ম্যাক্সিমাম ভ্যালু। এভাবেই হচ্ছে কোন একটা মেথড থেকে আমি কোনো ভ্যালু আমি রিটার্ন পাইতে পারি। এই তিনটা ওয়েতে হচ্ছে বেসিক্যালি হচ্ছে রিটার্ন পাওয়া যায় আর কি। যে আমি যখন কোনো একটা মেথড ইউজ করব, সেখানে নোটস অন ডিক্লাইনিং এন্ড ইউজিং মেথড, সেই থ্রি ওয়েজ টু রিটার্ন কন্ট্রোল টু দ্য স্টেটমেন্ট দ্যাট কলস এ মেথড, মানে তার টোটাল স্টেটমেন্ট গুলোকে রিটার্ন কিওয়ার্ড অথবা রিটার্ন এক্সপ্রেশন অথবা নর্মালি হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমি রিটার্নটাকে হচ্ছে মানে টোটাল মেথডটাকে আমি ক্লোজ করতে পারি। এটা এই তিনটা হচ্ছে নর্মাল ইস্যু আর কি। এরপরে আরেকটা ইস্যু আছে হচ্ছে মেথডের, আরেকটা ইস্যু আছে হচ্ছে তোমার স্ট্যাক। ঠিক আছে, যে মেথড কল স্ট্যাক এন্ড স্ট্যাক ফ্রেম। তোমরা স্ট্যাক বলতে আসলে তোমরা যে ডাইনিং এ যে খাইছো, যখন তারা ডাইনিং রুম ব্যবহার করছো,
সেখানে দেখবা যে ডাইনিং এর যে বয়রা আছে তখন যে প্লেটটা রেখে দেয় সেই প্লেটটা কিন্তু আসলে লাস্ট ইন ফার্স্ট আউট হিসেবে প্লেট গুলো থাকে। তোমরা যখন ডাটা স্ট্রাকচার পড়বা সেখানে লিফো ফিফো এই ধরনের বেশ কিছু হচ্ছে স্ট্যাক স্ট্যাক একটা চ্যাপ্টার আছে ডাটা স্ট্রাকচারে, সেটা তোমরা পড়বা। দ্যাট মিনস যে স্ট্যাক ডাটা স্ট্রাকচার হচ্ছে কি, যেখানে যে লাস্টে যাবে সে সবচেয়ে আগে উঠবে, ঠিক আছে, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটাকে আমরা লিফো বলি। যে অ্যানালগাস টু আবার যে যেমন তুমি যেমন বাসে যদি তুমি হচ্ছে যাত্রী ওঠে, সেটাও কি তোমার যদি পিছনে বসে দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট, এটাও তোমার লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। মানে তুমি যদি ভিতরে যাত্রী ভরতেই থাকে যদিও মানে নর্মাল ইস্যুতে, যেমন এক যাত্রী এক বাস থেকে আরেক জায়গায় যখন যাবে, প্রত্যেকে যখন বাসের যাত্রী যখন একই জায়গায় সবাই নামবে, তাহলে লাস্ট ইন হচ্ছে ফার্স্ট আউট, যদিও সিটের যদি আসে বসার সময় সেখানে কিছু ইস্যু আছে, বাট ডাইনিং টেবিলে যে প্লেট রাখে ওটা কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউটই হবে। তো এইভাবে কিছু মেথড আছে, দ্যাট মিনস যদি অনেকগুলো মেথড থাকে তাহলে সেটা যেমন কাজ করবে লাস্ট ইন ফার্স্ট আউট। সেটা কি, যেমন আমরা দেখে আসলাম এইখানে যদি 4টা মেথড থাকে তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট হবে, ফার্স্ট আউট এক্সিকিউট হবে। মানে আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? দেখো এইখানে 2টা মেথড আছে, তাহলে এখানে দেখো লাস্ট ইন মানে কি সবার, মানে এখানে দেখো যে ম্যাথ ডট এক্স, ঠিক আছে। এখানে একটা ইস্যু দেখো যে ম্যাথ ডট ম্যাক্স, এখানে আমরা কি করতেছি, এখানে কিন্তু আরেকভাবে আমি ইস্যু সলভ করছি। যেমন প্রথমে কিন্তু ভিতরের এটা কিন্তু প্যারেনথেসিসের উপর ডিপেন্ড করবে। তোমরা যে সিতে হচ্ছে প্যারেনথেসিস করছিল না, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কিভাবে কাজ করে মনে আছে? তোমাদের সিতে ব্লক ছিল না, মানে কি যেন অ্যাসোসিয়েটিভিটি এন্ড হচ্ছে এটার নাম ছিল একটা কি, অ্যাসোসিয়েটিভিটি এন্ড হচ্ছে আরেকটা কি যেন নাম ছিল, বিভিন্ন প্যারামিটারের বিভিন্ন যে তোমার প্যারেনথেসিস অ্যাসোসিয়েটিভিটি আর একটা কি নাম ছিল মনে নাই তোমাদের? স্যার অপারেশন এন্ড এক্সপ্রেশন। হ্যাঁ, অপারেশন এন্ড এক্সপ্রেশন, সেখানে অ্যাসোসিয়েটিভিটি ছিল না, যে কার পরে কে কাজ করবে, ঠিক আছে। ধরো পুরো একটা রেগুলার এক্সপ্রেশন আছে, ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন আছে, তাহলে সেখানে আমরা যেমন তোমরা সরল অঙ্ক করছো না, সরল অঙ্কের সাথে পরিচিত তোমরা, সরল অঙ্ক করছো জি স্যার। এসএসসি বা সেখানে যে সিস্টেম ছিল সেই একই স্টাইলে হচ্ছে প্রোগ্রামিং কাজ করে। অপারেটর প্রেসিডেন্সি, হ্যাঁ, অপারেটর প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি, ঠিক আছে, এই টার্মটা আমি খুঁজছিলাম, অপারেটর প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি। তো এখানে তোমার হচ্ছে মেথডের ক্ষেত্রে কিছু হচ্ছে মেথড কল স্ট্যাক এন্ড হচ্ছে স্ট্যাক ফ্রেম আছে। বেসিক্যালি এখানে অনেকগুলো যদি মেথড থাকে তাহলে সেখানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট হিসেবে কাজ করবে। যেমন সেটা হচ্ছে কি, যে লাস্ট আইটেম পুশড অনটু দ্য স্ট্যাক ইজ দ্য ফার্স্ট আইটেম পপ ফ্রম দ্য স্ট্যাক। মানে লাস্টে যে আইটেমটা হচ্ছে পুশ করা হয়েছে কোন একটা ধরো প্রোগ্রামিং এ বা তোমার যে মেথড গুলো আছে সেখান থেকে ফার্স্ট আইটেম হচ্ছে পপ হবে ফ্রম দ্য স্ট্যাক, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা তোমাদের ডাইনিং টেবিলের হচ্ছে প্লেটের কথা বললাম। বয় টেবিলে তোমার অনেকগুলো প্লেট লাগবে, এরকম যদি অনেকগুলো মেথড থাকে তাহলে লাস্টে যেটা আসবে সেটাই প্রথমে কাজ করবে, বিষয়টা হচ্ছে এরকম। এরকম হচ্ছে কিছুটা কনসেপ্ট জাস্ট জানার জন্য। আর এরপরে আছে তোমার আর্গুমেন্ট প্রমোশন এন্ড কাস্টিং। কাস্টিংটা বেসিক্যালি তোমরা যেমন হচ্ছে ইন্টিজার টু ফ্লোট কনভার্সন, ফ্লোট টু ডাবল, ফ্লোট টু তোমার হচ্ছে বিট কনভার্সন, বাইট কনভার্সন, এরকম কিছু জিনিস পড়ছিল না মনে আছে? জি স্যার, টাইপ কাস্টিং স্যার। টাইপ কাস্টিং আর কি, যেটা তো সেটাই হচ্ছে এখানে একই রুলস কাজ করবে, বাট এখানকার ইস্যুটা কিছুটা আলাদা, কারণ তোমার সিতে তো ডবল কোনো ডাটা টাইপ ছিল না, তাই না? সিতে তো এরকম কিছু ছিল না, বুলিয়ান, ডবল, বাইট এগুলো তো ছিল না। ডাবল তো ছিল, সিতে ছিল, ডাবল ছিল স্যার। সিতে হ্যাঁ ডাবল ছিল, ফ্লট ছিল, লং ও ছিল, ছিল। ইন্টিজার ছিল, ক্যারেক্টার ছিল। স্যার এগুলো তো প্রিমিটিভ ডাটা টাইপ, এগুলো তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকার কথা। বাট আমি একটু দেখতে পাচ্ছি।
আচ্ছা আমি একটু কনফিউজ হলাম। আচ্ছা এখন দেখো তোমরা যে ডাটা টাইপ গুলো পড়ছিলা সেই সেম ইস্যু, বাট এখানে ইস্যুটা হচ্ছে যে যেমন ডবল কে কোনো কিছু কনভার্ট করা যায় না, ঠিক আছে? মানে ডবল কে তুমি শর্ট মানে লং কোনো কিছুতে কনভার্ট ভ্যালিড প্রমোশন, মানে কাউকে তুমি হচ্ছে করবা এরকম কাস্টিং করা যাবে না, বাট ফ্লট কে ডবল করতে পারবা, ঠিক আছে? লং কে ফ্লট ডবল করতে পারবা, ইন্টিজার কে লং ফ্লট ডবল করতে পারবা, ক্যারেক্টার কে করতে পারবা, শর্ট কে করতে পারবা, বাইট কে করতে পারবা, বুলিয়ান কে করতে পারবা, ঠিক আছে? মানে বাইট কনভার্সন করতে পারবা। দ্যাট মিন্স তোমার কোনো যদি ডাটা টাইপ ডবল থাকে তাকে তুমি হঠাৎ করে এসে ইন্টিজার কনভার্ট করতে পারবা। মানে আমার কথা বুঝতে পারছো কিনা? এইটাই শুধুমাত্র একটু একটু হচ্ছে যেমন বুলিয়ানকে তুমি কনভার্ট করতে পারবা। তাহলে ডাটা টাইপে কিছু ডাটা টাইপে তুমি হচ্ছে প্রমোশন দিতে পারবা, যে প্রমোশন অ্যালাউড ফর প্রিমিটিভ ডাটা টাইপস। এটা হচ্ছে বেসিক্যালি টাইপ কাস্টিং। দ্যাট মিন্স আমরা যখন কোনো মেথড কল করব সেই মেথড কলের সময় যদি তোমার ডাটা টাইপ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কিন্তু সেই মেথডটা আবার কাজ করবে না। এই জন্য হচ্ছে মেথড অনেক সময় তোমাকে কনভার্ট করে নিতে হয়, টাইপ কাস্টিং তোমার ব্যবহার করতে হবে। যেমন সে ধরনের কিছু ইস্যু সম্ভবত বইতে দেখানোর কথা। যে আর্গুমেন্ট প্রমোশন, যেমন দেখো এখানে যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ম্যাথ ডট এসকিউআরটি4, ঠিক আছে? এখানে কিন্তু একটা মেথড আমরা এখানে ম্যাথ ক্লাসের এসকিউআরটি মেথড ব্যবহার করতেছি, কথা বুঝতে পারছো কিনা? সেখানে আমি তোমার হচ্ছে কি এই ফোরটা আসলে কি কোন টাইপের ডাটা টাইপ বলো তো? আমার কথা বুঝতে পারছো কিনা? ফোর কোন কি টাইপের ডাটা নরমালি? ইন্টিজার ইন্টিজার। কিন্তু আলটিমেটলি আমি যখন এই যে করব কি বলে, যখন আমি এই প্রিন্ট লাইনটা দিব তখন আলটিমেটলি ভ্যালু আসবে কত? 2.0। তো 2.0টা আসলে কি? ডাবল। ডাবল, ঠিক আছে? 2.0টা ডাবল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ইন্টিজারকে ডাবলে কনভার্ট করতে পারি, যেটা আমি কথা বলছিলাম। যেমন ইন্টিজারকে লং ফ্লোট ডাবলে কনভার্ট করতে পারি। কিন্তু তুমি যদি এখানে ধরো 4.0 বা 4 পয়েন্ট সামথিং ডবল টাইপের যদি কিছু থাকে তাহলে কি তুমি ইন্টিজারে নিয়ে আসতে পারবা? আমার কথা বুঝতে পারছো কিনা? স্যার ইন্টিজার লিখে তারপর ব্র্যাকেটের ভিতর 4 দিলে আসবে স্যার? না, কারণ তোমার এইখানে ইন্টিজার লিখে মানে তুমি জি ইন্টিজারই, স্যার। কিন্তু জাভাতে বিল্ট ইন সবসময় ডবল টাইপের ডাটা থাকে না। মানে এখানে তুমি ইন্টিজার 4 লিখতে যাচ্ছ না এরকম? মানে স্যার এই যে টাইপ কাস্টিং এ তো যেমন স্যার জি স্যার টাইপ কাস্টিং এর ব্যাপারটা বলতেছিলাম। হ্যাঁ, টাইপ কাস্টিং এখানে তুমি কিভাবে লিখতে চাচ্ছ সেটা বলা। মানে স্যার টাইপ কাস্টিং তো স্যার এই যে ইন্টিজার লিখে তারপরে এই যে ব্র্যাকেটের ভিতরে ওই নাম্বারটা দিলে ওইটা টাইপ কাস্টিং হয়, তো হ্যাঁ, ওইভাবে কি এ করলে হবে না? কিন্তু এইখানে মানে তোমার হচ্ছে ভ্যালিড হবে কিনা মানে যে সিনট্যাক্সটা সেটা তোমাকে আগে দেখতে হবে। তাহলে স্যার এভাবে না হলে তাহলে স্যার আগের লাইনে হয়তো ওই যে ইন্টিজার দিয়ে তারপর ইয়ে করার পরে না, কিন্তু তোমার তারপরে বাই ডিফল্ট তো 4 ইন্টিজারই। তুমি একটু ট্রাই করে দেখো যে জি স্যার। এখানে যদি ইন্টিজার 4 দিই তাহলে তোমার ভ্যালুটা কি আসতেছে? 4.0 আসতেছে না 2 আসতেছে? জি স্যার। ঠিক আছে, মানে দ্যাট মিন্স তুমি সেটা ইন্টিজারকে ইন্টিজার কনভার্ট করতে পারবা, সেটা তো সমস্যা না। যেমন এখানে তো সেটা বললো যে ইন্টিজারকে আমার ওইটা তো যেটা প্রিন্ট করব ওইটা ডাবল হবে, কিন্তু এখানে তো 4 অলরেডি ইন্টিজার আছে, এখানে টাইপ কাস্টিং কেন আসবে? এখানে তো টাইপ কাস্টিং তোমার লাগবেই না। কারণ হচ্ছে কি তুমি তাও একটু দেখো যে আউটকামটা কি আসে, ঠিক আছে? যেহেতু আমি এখানে কোডিং করতেছি না, কোডিং এ তাহলে জাভাতে তোমার হচ্ছে মানে যখন এক্সিকিউট করো তখন তোমার কি আসবে। তো এই ইস্যুগুলো হচ্ছে একটু দেখতে হবে, কারণ এগুলো তোমরা অলরেডি টাইপ কাস্টিং করছো, যার কারণে আমি বেশি কিছু কথা বলতেছি না। খুব বেশি পার্থক্য নাই, শুধুমাত্র এটা পার্থক্য আছে যে ডবল কে কোনো কিছুতে কনভার্ট করা যায়, ঠিক আছে? আবার ফ্লট কে দেখো আরেকটা জিনিস, ফ্লট কে ডবল করা যায়, ঠিক আছে? কারণ কি মানে এখানে তো আগে কিছু ইস্যু ছিল যে বড় থেকে ছোট কনভার্ট করা যায়, আবার হচ্ছে মানে এখানে প্রত্যেকটাই কিন্তু যেমন ধরো ইন্টিজারকে তুমি লং ফ্লট আর ডবল সবগুলোতে কনভার্ট করতে পারো। ক্যারেক্টারকে ইন্টিজার লং ফ্লট আর ডবল যাই কিছু সেগুলো কাস্টিং করতে পারো, বাট শর্ট কে আবার হচ্ছে ক্যারেক্টার করতে পারবে না, বাইট কে ক্যারেক্টার করতে পারবে না, বুলিয়ান কেও কিছুতে কনভার্ট করতে পারবে না। তো এইগুলো হচ্ছে একটু মনে রাখো আর কি। আচ্ছা, এরপরে যে টার্মটা আছে সেটা হচ্ছে জাভা এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা আমরা যে প্যাকেজগুলো ব্যবহার করতেছি আমাদের প্রোগ্রামিং এর শুরুতে। দেখো যে যখন আমি কোনো প্রোগ্রামিং করি এখানে দেখো যে আমি একটা প্যাকেজ ব্যবহার করছি যেমন java.util.scanner,
ঠিক আছে, java.util.scanner, তাহলে এটা একটা তোমার প্যাকেজ। ঠিক আছে, মানে ইউটিলিটির হচ্ছে ক্লাস হচ্ছে তোমার স্ক্যানার। ইউটিলিটির ভিতরে অনেক কিছু আছে, তুমি যদি util.star দিয়ে দাও তাহলে এর ইউটিলিটির ভিতরে যতগুলো আছে সব একসাথে চলে আসবে। কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এপিআই নিয়ে যতটুকু বলছিলাম যে জাভা application programming interface. তো এখানে জাভা contains many predefined classes that are grouped into categories of related classes called package. এই যেটা বললাম java.util ডট তোমার হচ্ছে import java.util ডট হচ্ছে তোমার স্ক্যানার, এটাই তোমার হচ্ছে একটা জাভা এপিআই প্যাকেজ। ঠিক আছে, এটাকেই প্যাকেজ বলা বলতেছে। এখানে অত বিভিন্ন ধরনের প্যাকেজ জাভার বিল্ট ইন আছে, যার কারণে জাভাকে এত তোমার হচ্ছে স্ট্রং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। যেমন সিতে এত তোমার হচ্ছে ইন্টারফেস মানে এত প্যাকেজ নাই, মানে এত কিছু ফিচার নাই। Java programs combine new methods and classes that you write with predefined methods and classes available in the Java application programming interface and in other class library. এগুলো হচ্ছে জাভা প্যাকেজ রিলেটেড কথাবার্তা। এবং বিভিন্ন ধরনের জাভা প্যাকেজ আছে, যেটা তোমার এই কারণে বলতে গ্রেট স্ট্রেংথ অফ জাভা ইজ দ্য জাভা এপিআই থাউজেন্ডস অফ ক্লাসেস। এবং তোমরা যদি ওরাকলের যে সাইট আছে এই সাইটটায় গেলে এর হচ্ছে সামারি দেখতে পারবা। আচ্ছা, এই যে ডকুমেন্টেশনের ভিতরে এখানে তুমি হচ্ছে এপিআই দিয়ে দেখতে পারো। কোথায় গেল এটা? এই যে এপিআই হেল্প দেখো, জেডিকে 16 চলে গেছে এখন। যাই হোক, এই লিঙ্কটা কাজ করতেছে না। বেসিক্যালি ওরাকলের এই সাইটেই তোমার হচ্ছে এই এপিআই গুলোর ইনফরমেশন আছে। ঠিক আছে, যে কি কি এপিআই আছে তা আমি কিছু কিছু এপিআই দেখাই দিচ্ছি। যেমন জাভা awt.event, দ্যাট মিনস এটা সাধারণত আমরা ব্যবহার করি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি আমরা কোনো কিছু করতে চাই, তার জন্য হচ্ছে জাভা অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট ইভেন্ট প্যাকেজ বলে এটাকে, এটা ব্যবহার করি। তারপরে awt.gom ব্যবহার করে 2D শেপ, বিভিন্ন ধরনের শেপ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, যেটা কেউ যদি বেশি ইন্টারেস্টেড হয় চ্যাপ্টার 22 তে আছে, চ্যাপ্টার 13 এ আছে, ইনপুট আউটপুট আছে, ল্যাঙ্গুয়েজ আছে, নেটওয়ার্কিং নিয়ে যখন আমরা কিছু প্রোগ্রামিং হয়তো যদি দেখি 6, 7 তে, তখন হচ্ছে তোমার জাভা নেট প্যাকেজটা ব্যবহার করা হয়। জাভার সিকিউরিটি প্যাকেজ আছে। তারপরে তোমার এসকিউএল যদি জেডিবিসি, জাভার যে ডাটাবেসটা ব্যবহার করে সেটাকে বলে তোমার জেডিবিসি আর কি, জাভা ডাটাবেস কানেকশন, জেডিবিসি ডাটাবেস উইথ জেডিবিসি, সেটা 24 নম্বর চ্যাপ্টারে। যেমন জাভাতে যদি তুমি ডাটাবেস নিয়ে কাজ করতে চাও তখন জেডিবিসি কানেকশন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে জাভা.এসকিউএল, দ্যাট মিনস স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা ফোর্থ সেমিস্টারে ফিফথ সেমিস্টারে পড়বা, ফোর্থ সেমিস্টারে পড়বা, সেটা জাভার সাথে রিলেটেড যদি নিয়ে কাজ করতে চাও তাহলে এই প্যাকেজ ব্যবহার করতে হবে। তারপর util.concurrent অথবা util প্যাকেজ ব্যবহার করলে এখানে বিভিন্ন কিছু আছে, যে many of the class interface supported Java second edition lambda capabilities। এখানে util-এর ভিতরে তোমার java.util প্যাকেজের ভিতরে তোমার হচ্ছে ম্যাথ আরো মানে সবকিছু, যেমন util.concurrent, তারপর এরকম হাজারো তোমার হচ্ছে এইগুলো ক্লাসগুলো ডিক্লেয়ার করা আছে। আর সুইং.ইভেন্ট, এটাও তোমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য কাজ করে।
এটা জাস্ট কয়েকটা জাস্ট ব্রিফ দিছে যে যেগুলো সাধারণত জাভার প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো মিলেই মূলত হচ্ছে তোমার, এই কারণে জাভাকে যে এত শক্তিশালী ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। ঠিক আছে, আর ক্লাস সিকিউরিটি নিয়ে যদি কাজ করতে চাও তখন হচ্ছে জাভা সিকিউরিটি প্যাকেজ, তোমার জাভা ডট সিকিউরিটি, এই প্যাকেজগুলো হচ্ছে ইম্পোর্ট করে নিতে হয়। জাভা ডট টাইম অথবা জাভা ডট ইউটিল ফাংশন, জাভা ডট ইউটিল স্ট্রিম, এগুলো প্রত্যেকটার এই ভিন্ন ভিন্ন কাজ আছে। এই গেল হচ্ছে জাভার এপিআই নিয়ে কথাবার্তা। এরপরে যেটা টার্মটা হচ্ছে স্কোপ অফ ডিক্লারেশন, দ্যাট মিনস তোমরা সব সময় হচ্ছে সিতে যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করছো তার সব লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল, তোমাদের মনে আছে কিনা? ভেরিয়েবল সাধারণত দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে দুই ধরনের ডিক্লেয়ার করে, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, আর পরবর্তীতে জাভাতে এসে আমরা হচ্ছে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, বিভিন্ন মোড নিয়ে কথা বলছি। কোনোটা পাবলিক, কোনোটা প্রাইভেট, কোনোটা হচ্ছে প্রোটেক্টেড মোড। তো এখানে স্কোপটা হচ্ছে বেসিক্যালি কোন একটা ফাংশন, কোন একটা মেথড অথবা ভেরিয়েবলের কোন এরিয়ার ভিতরে তার কাজ মানে কাজের অ্যাক্টিভিটি গুলো করা যায়। যেমন এখানে এটাই মূলত হচ্ছে তার স্কোপ, যে কোন ব্লকের ভিতরে কাজ করবে। যেমন এখানে দেখো পাবলিক ক্লাস স্কোপ নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছে, যে ক্লাসের ভিতরে প্রাইভেট স্ট্যাটিক ইন্টিজার এক্স। ঠিক আছে, তো এইখানকার যে স্ট্যাটিক ইন্টিজার এক্স, এটা তো একটা প্রাইভেট ভেরিয়েবল। ঠিক আছে, প্রাইভেট স্ট্যাটিক ভেরিয়েবল, বাট এটা পাবলিক ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করা। দেখো এটা হচ্ছে পাবলিক ক্লাসের পরে ডিক্লেয়ার করা। আবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথডের ভিতরে আবার আর একটা ডিক্লেয়ার করা, সেটা হচ্ছে কি, যেমন ইন্টিজার এক্স ইকুয়াল টু 5, তাহলে ভেরিয়েবল কিন্তু একই, যেমন ইন্টিজার এক্স ইকুয়াল টু 1, ইন্টিজার এক্স ইকুয়াল টু 5। এখন মনে হতে পারে যে এই এক্স এর ভ্যালু কোন পর্যন্ত কাজ করবে, এই এক্স এর ভ্যালু কোন পর্যন্ত কাজ করবে, মানে আমার কথা বুঝছো কি? মানে এখানে তোমার চারটা মেথড ডিক্লেয়ার করছে। একটা হচ্ছে প্রথমে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে লোকাল এক্স এর ভ্যালু কাজ করবে। আবার ইউজ লোকাল ভেরিয়েবল, এটা ইউজ লোকাল ভেরিয়েবল লোকাল এক্স। এখন যখন এক্স এর মান কিন্তু এখন আসলে 5ই আছে, এখানে 5 প্রিন্ট করবে, 5ই আছে। যখন লোকাল ভেরিয়েবল নিয়ে কাজ করবে, লোকাল ভেরিয়েবল মেথডটাকে কল করবে, তখন সে চলে আসবে এখানে পাবলিক স্ট্যাটিক লোকাল ভেরিয়েবল। এখন এক্স এর ভ্যালু হচ্ছে 25, এখানে দেখো আবার এক্স এর ভ্যালু 25, কিন্তু আগের এই পর্যন্ত তার ভ্যালু কিন্তু 25ই ছিল। তাহলে এইখানে দেখো এসে আবার কি হইলো, ভ্যালুটা হচ্ছে এক্স ইকুয়াল টু 25। তাহলে সেক্ষেত্রে এখানে এক্স এর ভ্যালু কোনটা প্রিন্ট করবে, আবার প্লাস প্লাস এক্স দিয়ে কোনটা প্রিন্ট করবে, এগুলোই মূলত হচ্ছে বেসিক্যালি তার হচ্ছে স্কোপ। মানে আমার কথাগুলো বুঝছো কিনা? আবার দেখো স্ট্যাটিক ভয়েড ইউজ ফিল্ড, যেমন এখানে আবার কোন এক্স এর মান আসবে এবং তার কারেন্ট ভ্যালুটা কি হবে। এইখানে প্রথমে ভ্যালুটার এক্স এর ভ্যালু কি হবে, আবার যখন এক্স এর সাথে আবার মানে এক্স স্টার এক্স ইকুয়াল টু হচ্ছে 10, মডিফাই ক্লাস স্কোপ টু ফিল্ড এক্স। ঠিক আছে, তাহলে এইখানে আবার এক্স ইকুয়াল টু নতুন ভ্যালু আসতেছে এক্স ইকুয়াল টু এক্স স্টার 10, তাহলে এখানে যে ভ্যালুটা পাইছিল সেটা দিয়ে এটা গুণ করবে এবং ফাইনালি সেই ভ্যালুটা প্রিন্ট করবে। এইটা বোঝার জন্য এটাই মূলত হচ্ছে তার স্কোপ অফ ভেরিয়েবল। দ্যাট মিনস একটা লোকাল ভেরিয়েবল মানে কি, তার ওই ব্লকের ভিতরে কাজ করবে, গ্লোবাল ভেরিয়েবল মানে হচ্ছে সে যে কোনোটার ভিতরে কাজ করবে। তো এই প্রোগ্রামটা তোমাদের একটু রান করবা, রান করে দেখবা যে কখন এক্স এর ভ্যালু হচ্ছে ধরো 5 হিসেবে যদি থাকে, তাহলে সেটা মানে এই মেথডে কত ভ্যালু প্রিন্ট করতেছে, এই মেথডে কত প্রিন্ট করতেছে, এই মেথডে প্রিন্ট করতেছে। তাহলে সেক্ষেত্রে যে ফিল্ড দ্যাট ইজ অ্যাক্সেসেবল টু অল মেথডস অফ দি ক্লাস, এই যে এক্স এর ইকুয়াল টু 1, এইটা কিন্তু এখানকার যতগুলো মেথড আছে সবার ভিতরে হচ্ছে অ্যাক্সেসেবল, কিন্তু এইখানকার এক্স ইকুয়াল টু 5 শুধুমাত্র এর ভিতরে অ্যাক্সেসেবল। আর ইউজ লোকাল ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা, যেমন এইখানকার এক্স শুধুমাত্র এইখানে অ্যাক্সেসেবল। মানে আমার কথাগুলো বোঝা গেছে কিনা? তো এই প্রোগ্রামটা রান করবে এবং হচ্ছে তোমাদের যে দেখাইছি, বাগিং দেখাইছি, সেই বাগ করে দেখবা যে, বা তোমার হচ্ছে ডিবাগ করে দেখবা যে তোমার কোন ভ্যালু কখন কাজ করতেছে, কোন ব্লকের ভিতরে গেলে কোন ব্লক কাজ করতেছে, তখন সেটাই আসলে তার বেসিক্যালি স্কোপ। মানে আমার কথাগুলো বোঝা গেছে কিনা দেখো তো। আমি একাই কথা বলতেছি কারণ কাউকে তো দেখা যাচ্ছে না ওইভাবে, মানে আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। অনেকে তো দেখি ক্লাস ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, যে যাই, সমস্যা নাই। তাহলে এটা গেল হচ্ছে তার একটা ভেরিয়েবলের স্কোপ কোথায় আছে, সিমিলারলি একটা মেথডের স্কোপ কোন পর্যন্ত আছে। তো এটা হচ্ছে কিছু ইস্যু। আর ডিক্লেয়ার ভেরিয়েবল অ্যাজ ক্লোজ টু হোয়ার দেয়ার ফার্স্ট ইউজ অ্যাজ পসিবল, মানে এইটুকু প্র্যাকটিস একটু মনে রাখবা। আর এরপরে আসো মেথড ওভারলোডিং, যেটা অলরেডি তোমাদের স্যার মনে হয় করাইছে, তাই না? মেথড ওভারলোডিং। জি স্যার, ওটা করাই। আচ্ছা, আমি জাস্ট একটু ওটা
রিভিউ করে যাচ্ছি, সেটা একটা এক্সাম্পলের মাধ্যম দিয়ে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে মেথড ওভারলোড। বেসিক্যালি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রপার্টিস, সেটা হচ্ছে মেথড ওভারলোড। সেইখানে দেখো যে মেথড ওভারলোডের দুইটা মেথডকে কল করছে সে, একটা হচ্ছে স্কয়ার 7, একটা স্কয়ার 7.5। দুইটা নেমই কিন্তু সেম, ঠিক আছে? স্কয়ার 7 এবং স্কয়ার 7.5 দুইটা মেথডের নেমই কিন্তু সেম। এখন system.out.println যখন এই লাইনে প্রোগ্রামটা এক্সিকিউট হতে আসবে, তখন আসলে সে কোন মেথডটাকে কল করবে। এটা দেখো এখানে দুইটা মেথডের কল করা আছে। এটা হচ্ছে ফার্স্ট মেথড, যেমন স্কয়ার ইন্টিজার ভ্যালু, আর পরের মেথডটা হচ্ছে ডবল ভ্যালু। তো বেসিক্যালি মেথডটা আসলে মেথডস অফ দ্য সেম নেম ডিক্লেয়ার্ড ইন দ্য সেম ক্লাস। তাহলে এখানে আমাদের স্কয়ার নামে দুটো মেথড ডিক্লেয়ার করছি, যেটা যার ক্লাস হচ্ছে সেম আর মাস্ট হ্যাভ ডিফারেন্ট সেটস অফ প্যারামিটারস। এইটা বেসিক্যালি মেইন প্রপার্টিস, যে দুটো মেথড সেম থাকবে, নাম সেম থাকবে, সেম ক্লাসে থাকবে, কিন্তু তাদের প্যারামিটার গুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের থাকবে। কথা বুঝতে পারছো? এবং কম্পাইলার সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড টু কল বাই এক্সামিন দ্য নাম্বার ডাটা টাইপস এন্ড অর্ডার অফ দ্য আর্গুমেন্টস ইন দ্য কল। সেখানে নাম্বার অফ তোমার হচ্ছে ডাটা টাইপের উপর ডিপেন্ড করবে, যে সেখানে কয়টা তোমার আর্গুমেন্টস আছে, তার উপরেও ডিপেন্ড করবে যে কোনটা কোন মেথড, ঠিক আছে? এবং ইউজ টু ক্রিয়েট সেভারাল মেথডস উইথ দ্য সেম নেম দ্যাট পারফর্ম দ্য সেম আর সিমিলার টাস্ক বাট অন ডিফারেন্ট টাইপস অর ডিফারেন্ট নাম্বার অফ আর্গুমেন্টস। যেমন এখানে লিটারাল ইন্টিজার ভ্যালুস আর ক্রিয়েটেড অ্যাজ টাইপ ইন্টিজার, মেথড কল লাইন এত। আচ্ছা এখানে দেখো, তাহলে দেখো যখন স্কয়ার 7টা হচ্ছে ইন্টিজার ভ্যালু, তখন কি করবে মেথডটা কাকে কল করবে? যেখানে ইন্টিজার টাইপের ডাটা টাইপ আছে, ঠিক আছে? এর প্যারামিটার দ্যাট স্কয়ার মেথড দুই ইন্টিজার আর্গুমেন্টটা কি আছে? ইন্টিজার টাইপের। তখন সে কি করবে? এই মেথডের অনুযায়ী কাজ করবে। কথা বুঝতে পারছো? আর পরের মেথডটা যেহেতু 7.5 মানে কি তার ডাটা টাইপ হচ্ছে ডবল, তাহলে সে কোথায় ডবল ডিক্লেয়ার করা আছে? যেমন ডবল ভ্যালু, ঠিক আছে? তখন সে কি করবে? এই মেথডটা কাজ করবে। আর যেমন কল্ড স্কয়ার উইথ ইটস ইন্টিজার আর্গুমেন্ট, তাহলে সেক্ষেত্রে 49 আবার স্কয়ার আর্গুমেন্ট 7.50, তার হচ্ছে 7.50 তোমার হচ্ছে স্কয়ার করলে আসে 56.25। এটা মূলত হচ্ছে এটাকেই বলে হচ্ছে মেথড ওভারলোড, ঠিক আছে? সেম নেম বাট ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক আর কি। কথা বুঝতে পারছো? যেমন ডিস্টিংগুইশ বিটুইন ওভারলোডেড মেথডস, সেখানে নেম, নাম্বার, টাইপ এগুলো দিয়ে করা হয়। এবং রিটার্ন টাইপস অফ ওভারলোডেড মেথডস কল ক্যান নট বি ডিস্টিংগুইশড বাই রিটার্ন টাইপ দিয়ে করা যায় না। সেম নাম্বার অফ প্যারামিটার থাকবে। ওভারলোডেড মেথডস ক্যান হ্যাভ ডিফারেন্ট রিটার্ন টাইপস ইফ দ্য মেথডস হ্যাভ সেম প্যারামিটার লিস্ট। আর ওভারলোডেড মেথডস নিড নট হ্যাভ দ্য সেম নাম্বার অফ প্যারামিটারস। এগুলো কিছু ইস্যু আছে আর কি। এটা গেল মূলত এই চ্যাপ্টারে কিছু কথাবার্তা। এখন আরো কিছু ইস্যু আছে, যেটা তোমাদের হচ্ছে এই কেস সলভ আছে, কেস স্টাডি আছে। এই চ্যাপ্টারে কিছু কেস স্টাডি আছে। যেমন একটা বলি, তোমরা সিকিউর র্যান্ডম নাম্বার জেনারেশন, তোমরা কি কেউ নিজে থেকে সুরক্ষা থেকে অ্যাপে কেউ করছো? সুরক্ষা অ্যাপে কেউ রেজিস্ট্রেশন করছো নিজে? আমি করছি। আচ্ছা, যারা করছো তারা ওই যখন তুমি তোমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিছো, তারপরে তো হচ্ছে তুমি যখন সাবমিট করতে গেছো, তখনই তোমার কাছে কি চাইছে? তোমাদের মোবাইল নাম্বারটা আমার দেওয়ার পরে তখন তোমার কাছে হচ্ছে কি চাইছে? তোমার হচ্ছে তোমার মোবাইলে একটা কোড গেছে না? ওটিপি কোড স্যার। ওটিপি, যেটা ওটিপি বলে, ওটাই তো মোবাইলে একটা কোড গেছে। ওটা কিন্তু 6 ডিজিট একটা নাম্বার গেছে, তাই না? এবং ওইটা কিন্তু একটা র্যান্ডম নাম্বার জেনারেট করছে, এবং প্রত্যেকটা সময় 6 ডিজিটেরই আসছে, ঠিক আছে? এবং ইন্ডিভিজুয়াল পার্সনের এই ধরো একসাথে যদি 100 জনও করেন বা 200 জন 500 জন সুরক্ষা অ্যাপে যতজন মিনিটে বা সিমুলটেনিয়াসলি করছে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা র্যান্ডম নাম্বার গেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা র্যান্ডম নাম্বারের একটা বেস্ট এক্সাম্পল এখনকার যে ইউজ গুলো করতেছে। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? এই যে র্যান্ডম নাম্বার করে, জাভার একটা প্যাকেজ আছে যেটার তোমার ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে সিকিউর র্যান্ডম, ঠিক আছে? যার প্যাকেজ নাম্বার হচ্ছে, প্যাকেজটার নাম হচ্ছে java.security। মানে এটা দেখতে পাচ্ছ কিনা? java.security, ঠিক আছে? তো এখানে ইউজ কেস স্টাডি হচ্ছে সিকিউর র্যান্ডম নাম্বার জেনারেট তোমাকে করতে হবে আর কি, যেখানে তোমার হচ্ছে র্যান্ডম ভ্যালু ইকুয়াল টু র্যান্ডম নাম্বার ডট নেক্সট ইন্টিজার। এবং তুমি যদি 6 ডিজিটের করতে চাও 6 ডিজিট করতে পারবা। তুমি যদি ধরো, তোমরা তো লুডো খেলছো সবাই, তাই না? মনে আছে লুডোতে কয়টা ধাপ থাকে নরমালি? 6টা। তোমার 6টাই তো থাকে নাকি 7টা থাকে? সাইড কয়টা থাকে?
পুট সরি 6টা 1 থেকে 6, তাই না? এই যে 1 থেকে 6 যদি তুমি যে কোনো একটা প্রোগ্রামিং আমি যদি তুমি বলি, তাহলে সেটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, মানে তোমাকে 1 থেকে 6 এর ভিতরে তো র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে বেসিক্যালি। মানে আমি যখন লুডো খেলি তখন কি ও একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে না, মানে 1 থেকে 6 এর ভিতরে যে কোনো একটা র্যান্ডম নাম্বার তোমাকে জেনারেট করে, তাই না? মানে যে জি 1 স্যার। পড়ে 2 পড়ে 3 পড়ে 4 পড়ে যে কোনো একটা পড়ে, একসাথে তো আর দুইটা পড়ে না। হুম, হুম। তাহলে এটাই বলে বেসিক্যালি একটা মানে প্র্যাকটিক্যালি র্যান্ডম নাম্বারের হচ্ছে উদাহরণ। তো এখানে একটা ইস্যু বলছে যে রোলিং এ 6 সাইডেড ডাই, মানে দ্যাট মিনস আমরা যে লুডো খেলার কথা বলতেছি, যে সেটা যদি আমি 20 বার নিক্ষেপ করি, ঠিক আছে, বা ধরো 20 বার তোমরা যদি হচ্ছে মানে এটা যদি মানে আমি ধরো লুডো কোটের উপরে 20 বার ছাড়ি, তাহলে সেক্ষেত্রে সব মানে ভ্যালু গুলো আসতে পারে তো বেসিক্যালি 1 থেকে 6 এর ভিতরে, তাই না? না কি জি আসতে স্যার। পারে বলো, 1 থেকে 6 এর ভিতরেই তো আসতে পারে। জি স্যার। আচ্ছা, বাট তুমি যদি এই যে র্যান্ডম নাম্বারস, যেমন তুমি যদি এই যে র্যান্ডম নাম্বারস ডট নেক্সট ইন্টিজার এইভাবে যদি তুমি ইন্টিজার র্যান্ডম ভ্যালু র্যান্ডম নাম্বারস ডট নেক্সট ইন্টিজার, তাহলে কিন্তু বেসিক্যালি ভ্যালুটা আসবে কত জানো, 0 আর 1। মানে র্যান্ডম নাম্বারস ডট নেক্সট ইন্টিজার যদি তুমি এটা কল করো, তাহলে তুমি র্যান্ডম ভ্যালু পাবা হচ্ছে 0 অথবা 1, মানে একটা ভ্যালু পাবা, ঠিক আছে? তাহলে আমি যদি 6টা নিতে চাই, আমি যদি টোটাল ডায়ের কথা চিন্তা করি, তো এখানে যদিও আমরা 1 থেকে মানে তুমি যদি দাও যে সরি র্যান্ডম নাম্বার ইকুয়াল টু নেক্সট ইন্টিজার 6, তাহলে ভ্যালু আসবে কয়টা বলো তো? স্যার 0 0 থেকে থেকে 5। 5। 0 থেকে 5, কিন্তু আমাদের লুডো খেলতে গেলে আমাদের আসে কত, 1 থেকে 6। তাহলে সেক্ষেত্রে দেখো যে ইন্টিজার লুডোর যে ফেস হবে, আমরা ফেস এক ইকুয়াল করে টু দেবো। 1 প্লাস র্যান্ডম নাম্বার, সবসময় এক যোগ করে দিই। কথা বুঝতে পারছো? এখন এখানে একটা আমি প্রোগ্রামটা একটু পুরো মানে বুঝাই দিই। সেটা হচ্ছে যে প্রথমত বললাম যে সিকিউর র্যান্ডম, আমাকে র্যান্ডম ক্লাসটা আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? আর এক্ষেত্রে যদি আমি মানে র্যান্ডম না, যেহেতু এই ক্লাসের অধীনে আমি কি করলাম, র্যান্ডম নাম্বার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সিকিউর র্যান্ডম নাম্বারস একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমাকে 20 বার আমি নিক্ষেপ করব, সেটা একটা ফর লুপের মাধ্যম দিয়ে নিলাম, ঠিক আছে? 1 থেকে শুরু 20 পর্যন্ত যাবে, ফর লুপের মাধ্যম দিয়ে নিলাম। এখন ইন্টিজার পিক র্যান্ডম নাম্বার ফ্রম 1 to 6 যদি আমি নিতে চাই, তাহলে কি করবে, ইন্টিজার ফেস ইকুয়াল টু ফেস ভেরিয়েবল ইকুয়াল টু 1 প্লাস র্যান্ডম নাম্বার ডট নেক্সট ইন্টিজার 6। তাহলে কি হবে, কাউন্টারের মান যদি 1 হয়, আমি প্রথমবার নিক্ষেপ করলে 1 প্লাস 1 থেকে 6 মানে 6 এর পিছনে যে কোনো একটা র্যান্ডম নাম্বার পাবো, তাহলে ফেসের মান কত হবে, 1 থেকে 6 এর ভিতরে যে কোনো একটা হবে, তাই না? সেটা আমি প্রিন্ট করব। তাহলে প্রথমবার নিক্ষেপ করলাম ধরো 5 আসলো, পরের বার নিক্ষেপ করলাম 6 আসলো, এইভাবে আর কাউন্টের মান 1 2 3 4 এভাবে বাড়তে এসছে। এখন আরেকটা আমি লজিক দিলাম, সেটা কি করলাম, যে যদি আমার কাউন্টারের মান 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি করবে, নেক্সট লাইন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন মানে হচ্ছে বেসিক্যালি নেক্সট লাইন, তাহলে নেক্সট লাইন থেকে আবার প্রিন্ট করা শুরু করবে। তার মানে কি, যখনই তোমার কাউন্টারের মান হচ্ছে 5 হবে, ঠিক আছে, তখনই সে কি 5টা প্রিন্ট করে পরের লাইনে চলে যাবে। তার মানে কি, প্রথমবার নিক্ষেপ করলাম 1, পরের বার নিক্ষেপ করলাম 5, তারপরে 3 6 2, যেহেতু কাউন্টারের মান আমার 5 হয়ে গেছে, তখন কি করবে, সে পরের লাইন থেকে প্রিন্ট করবে, আবার 5টা প্রিন্ট করবে পরের লাইন থেকে, আবার 5টা প্রিন্ট করে পরের লাইন থেকে। এভাবে 20 বার যদি আমি নিক্ষেপ করি, তাহলে কি হবে, এটাই আমার র্যান্ডম নাম্বার চার্ট হবে। মানে আমার কথাগুলো বোঝা গেছে কিনা দেখো তো? জি স্যার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আরেকবার প্রোগ্রাম চালাইলে এইভাবে হবে। এখন আমি যদি একটা কেস স্টাডি তোমাকে করতে বলছে, যেটা যদি আমি 60,000 বের আমি যদি আর ডাইটা নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে 1 থেকে 6 কতবার আসবে, কথা বুঝতে পারছো? সেটা তোমাকে গুনতে হবে, যে 1 কতবার আসবে, 2 কতবার আসবে, 3 কতবার আসবে, 4 কতবার আসবে, 5 কতবার আসবে, 6 কতবার আসবে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে সেটা কিভাবে করব, ওই একইভাবে আমি ধরো এগুলো ফ্রিকোয়েন্সি আমি কাউন্ট করব, প্লাস হচ্ছে 60,000 বের মানে 6 লক্ষ বের, 6 লক্ষ না 60 লক্ষ, 60 লক্ষ, 3 3 6 7, হ্যাঁ 60 লক্ষ। এবং সেই ক্ষেত্রে কি করব, সুইচের মাধ্যমে দেখবো যে 1 আসছে কিনা, 2 আসছে কিনা, 3 আসছে কিনা, 4 আসছে কিনা, 5 আসছে কিনা, 6 আসছে কিনা। যদি সেটা হয় তাহলে সেটা কাউন্ট করবে, ফাইনালি আমি প্রিন্ট করে দেখবো। এবং সেটা যদি প্রিন্ট করি, তাহলে আমি যদি প্রোগ্রামটা রান করি, তাহলে 1 কতবার আসছে, 2 কতবার, 3 কতবার, 4 কতবার, 5 কতবার, 6 কতবার। এবং সেটা যদি তুমি ওইভাবে চার্ট বানাইতে চাও, এভাবে চার্ট বানাইতে চাও, তাহলে সেটাও তুমি বানাতে পারবে। আমার কথাগুলো বোঝা গেছে কিনা দেখো, প্রোগ্রামটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কেউ না বুঝতে পারলে বলো,
মানে কথাগুলো না বুঝতে পারলে বলো। সিমিলারলি আরেকটা আছে কি, কেস স্টাডি এ গেম অফ সায়েন্স ইন্ট্রোডিউসিং ইনাম টাইপস এর একটা ধরনের একটা ডাটা টাইপ আছে। এই গেমটা তোমাদেরকে হচ্ছে এই করতে হবে আর কি। এটা প্রবলেমটা পড়বা, টু ডাই বেসিক্যালি মানে যে টস করে হেড আর কয়েন, হেড আর টেল, ঠিক আছে, সরি টু ডাইস, মানে দুইটা লুডো যদি আমি একসাথে, দুইটা ডাই যদি আমি একসাথে নিক্ষেপ করি, যেটা স্ট্যাটিস্টিক্স এর ভাষা ছিল, সেরকম একটা প্রোগ্রাম আছে। এটা তোমরা নিজেরা দেখবা এবং স্টাডি করবা, ঠিক আছে। প্লেয়ার উইন করবে এবং ই করবে, এটা একটা তোমার হচ্ছে কেস স্টাডি থাকলো। তারপরে এখানে এই যে প্রোগ্রাম গুলো একটু ভিতরে পড়বে এবং এই লজিক গুলো বোঝানো আছে। স্কোপ তো অলরেডি কথা বলছি। আর এখানে মেথডাবল এর আরেকটু ডিটেইলস আছে, যেমন 2 ডাবল প্যারামিটারস, 2 ফ্লোট প্যারামিটার, 2 ইন্টিজার প্যারামিটার, 2 লং প্যারামিটারস। এগুলো এক একটা ভার্সনের হচ্ছে প্রোগ্রাম করা আছে, এগুলো আমি ই করে দিব আর কি। আর এখানে যেটা ওই যে আমি যেগুলো বলতেছিলাম যে গ্রাফিক্সে যদি কাজ করো, কালার গ্রাফিক যে প্যানেল, তাহলে এই কোড এইটা যদি মানে এই প্রোগ্রামিংটা যদি রান করো, তাহলে তার যে আউটকাম যদি এইভাবে করতে চাও, পেইন্ট যেমন তোমাদের একটা ই আছে, আমরা যেমন হচ্ছে উইন্ডোজে পেইন্ট আছে, এই পেইন্টের মতো তুমি কিছু একটা ই করে বানাইতে পারবে আর কি। মানে টোটাল আস্তে আস্তে মানে যেমন জাভা পেইন্টের, জাভার হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এবং তারা বিভিন্ন ভিন্ন ভিন্ন কালার দিয়ে মানে প্রোগ্রামিং দিয়ে টোটাল ধরো এগুলো বানাই ফেলছে আর কি। যে এখানে জাস্ট হচ্ছে মেথডটাকে কল করছে, যে ফ্রেমের মেথড গুলোকে কল করছে, আর তোমার ক্লাসটাকে কল করছে, আর ইন্ডিভিজুয়াল মেথডকে কল করছে। এখানে তোমার হচ্ছে ডিফল্ট তোমার হচ্ছে সেট সাইজ অথবা তোমার সেট ভিজিবল, এগুলো সবই হচ্ছে বিল্ট ইন করা আছে, জাস্ট তোমাকে দেখে দেখে কল করতে হবে। সেট কালার, ফিল ওভাল, সেট কালার, ফিল ওভাল, এগুলো সবই হচ্ছে বিল্ট ইন তোমার মেথড আর কি, ঠিক আছে। পেইন্ট কম্পোনেন্টের বিল্ট ইন মেথড দিয়ে সেগুলো হচ্ছে টোটাল ই করছে। এই হচ্ছে এই চ্যাপ্টারের ওভারঅল কথাবার্তা। আমি এখান থেকে তোমার 5 নাম্বার চ্যাপ্টার প্লাস 6 নাম্বার চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট গুলো সব আস্তে আস্তে এখান থেকে দিয়ে দিব আর কি, ঠিক আছে। দেখো তোমাদের ওভারঅল কোনো মানে ই আছে কিনা, তোমাদের কথাবার্তা আছে কিনা। আর যদি তোমাদের কোনো মানে ইস্যু প্রবলেম থাকে, তাহলে আমাকে এই যে এইখানে একটু কোয়েরি করে আগে জানাইতে পারো আর কি, ক্লাসের এই যে স্ট্রিমে আমাকে জানাইতে পারো আর কি, কোনো মেসেজ দিয়ে। স্যার অ্যাসাইনমেন্ট গুলো একটু স্যার গ্যাপ দিয়ে দিয়েন স্যার। কয়দিনের? এখন তো গ্যাপ দিয়েই তো দিই, ঠিক আছে। এক সপ্তাহ করে দিলেই তো হবে, অন্য কোনো কিছু তো আর এখন চলতেছে না। তোমাদের সব অন্য কোনো কোর্সের কোনো কিছু কাজ আছে? অন্য কোনো কোর্সের কাজ শুরু হয়েছে নাকি ঈদের পরে? কোনো অ্যাসাইনমেন্ট দেয় না, এমনিতে যা আমাদের করা ছিল অ্যাসাইনমেন্ট না। অ্যাসাইনমেন্ট, আচ্ছা অ্যাসাইনমেন্ট তো থাকবেই, কাজ তো বাসায় একটু করো আর কি, ঠিক আছে। নেক্সট আমি চ্যাপ্টার 7 নিব আর কি, নেক্সট উইকে, অথবা আমি বলে দিব আর কি, ঠিক আছে। দেখো তোমাদের কোনো ইস্যু আছে কিনা, দেখো কথা বলে দেখো, কারো কোনো ইস্যু আছে? আর তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও আর কি, সিসি 111। না 121, সরি 121, ওই যে ফাইলটা আছে ওইখানে গুগল শিটে হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও, ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। আর আমি এই যে ক্লাসগুলো সব আপলোড করে দিব, যারা ক্লাস করতে পারতেছে না তাদেরকে ওখান থেকে দেখে নিতে বলবো। ওকে, আল্লাহ হাফেজ।